স্টেক হোল্ডার্স এবং এই নিউজ 18 বাংলার অগণিত দর্শক বৃন্দ, আমি একরকম একটা বক্তৃতা তৈরি করে এসেছিলাম, কিন্তু বিশ্ব মজুমদারের বক্তৃতা এবং আরো সঙ্গে যারা আছেন তারা যারা বললেন, আমার 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 ভেতরে কতগুলো মৌলিক চিন্তার উদ্রেক ঘটিয়েছে, যা আমি এখনই আপনাদের সঙ্গে বলতে চাই। দেখুন, এই নিট পরীক্ষা যেটার স্ক্যাম এখন ভারতবর্ষে একটা বহু চর্চিত এবং বহু আলোচিত একটা বিষয়, সবার মধ্যেই, গণমাধ্যমে তো বটেই। এটা এই ডাক্তারি পরীক্ষায় এটা একটা নিট এমন একটা কেন্দ্রীয় পরীক্ষা, কেন্দ্র সরকার নেয় যেটা, এটা কিন্তু বরাবর কেন্দ্রীয় সরকার নিত না। এখানে অনেকেই জানেন আপনারা, এটা আগে রাজ্যই নিত এবং রাজ্যদের দিক থেকে যুক্তি খুব পরিষ্কার ছিল যে আমার মেডিকেল কলেজ, আমি মেডিকেল কলেজের এখানে পরিকাঠামো তৈরি করেছি, রাজ্য এখানে যারা মেডিকেল কলেজে পড়ান তাদের মাহিনাপত্র থেকে শুরু করে আনুষঙ্গিক সমস্ত কিছু ব্যয়ভার বহন করেন, ছাত্ররা আমাদের। তাহলে এর যে কেন্দ্রীকরণ, এর যদি কেন্দ্রীয়করণ হয় তা নেহাতেই একটা অযৌক্তিক এবং অবান্তর। 2013 সালে ইউপিএ 2 গভর্নমেন্ট এটার এই প্রস্তাবনাটা মানে একটা খসড়া আকারে নিয়ে আসে এবং সেই সময় আমার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আরো বেশ কিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গ এর তীব্র বিরোধিতা করে এবং মমতাদি একথা বলেন যে রাজ্যের হাত থেকে পরীক্ষা আমরা কেন্দ্রের হাতে যেতে দেব না। সেই সময় আমাদের রাজনৈতিক দল সদ্য ইউপিএ 2 থেকে বেরিয়ে এসছে, বেশ কিছু রাজ্য প্রতিবাদ করে। খুবই আকর্ষণীয় হচ্ছে, তার মধ্যে অগ্রগণ্য রাজ্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ বা কর্ণাটকের মতো বা কেরলের মতো যে রাজ্য প্রতিবাদ করেছিল তার নাম হচ্ছে গুজরাট, যে নিট পরীক্ষা রাজ্যের হাতেই থাকতে হবে। এবং তৎকালীন যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আর তার এক বছর পরে দেশের প্রধানমন্ত্রী হলেন, তার আমলেই রাজ্য যখন প্রতিবাদ করেছিল, কেন্দ্র তার থেকে ঘুরে যায় তার আমলে, এবং 2017 সাল থেকে মোটামুটি ভাবে নিট পরীক্ষা কেন্দ্রের হাতে চলে যায়। এই চলে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে তার একটা বিষময় ফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। বাংলা এবং বাঙালি বা প্রাদেশিক যে ডাক্তার, যে মেধার সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে, মেধাকে বঞ্চনা করা হচ্ছে, মেধাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এই সূত্রে মিস্টার যাদব যেটা বললেন সেটাও খুব প্রণিধানযোগ্য। সেটা বললেন, ওনার নিশ্চয়ই, আমার মনে হলো কথা শুনে, যে কোনো চক্ষু চিকিৎসার জন্য কোনো হাসপাতাল আছে বা তিনি তার সঙ্গে যুক্ত বা তিনি তার সঙ্গে জড়িত। উনি মোদ্দা যে কথাটা বলতে চাইলেন সেটা হচ্ছে যে প্রাইভেট হাসপাতাল থেকে বা প্রাইভেট যারা কারিকুলাম চালায় তাদের থেকে যখন ওরা ডাক্তার নিচ্ছেন, সেই ডাক্তার যখন প্রেসক্রাইব করছেন, তিনি তো চোখ যাতে ভালো হয় তার জন্য করছেন, কিন্তু সেই চশমা পড়লে বলছেন লোকের অন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। আর সরকারি জায়গা থেকে যখন ডাক্তার আসছে তখন তারা প্রাইভেট একজন হসপিটালের কর্ণধার হিসেবে অনেক স্বস্তি এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অর্থাৎ সরস্বতীর সঙ্গে লক্ষ্মীর অনেকেই বিরোধ কল্পনা করেছেন। অর্থাৎ যেখানে নাকি সরস্বতী থাকে সেখানে নাকি, এটা একটা পুরনো একটা বাঙালি প্রবাদই আমি বলবো, সরস্বতী যেখানে থাকে সেখানে সাধারণত লক্ষ্মীর অধিষ্ঠান থাকে না, আর লক্ষ্মী যেখানে থাকেন সেখানে সরস্বতী একেবারেই অধরা হয়ে যান। অর্থাৎ পুঁজি বনাম মেধা, পুঁজি এবং মেধা নয়, মেধার সঙ্গে পুঁজির এক ধরনের কলিশন হচ্ছে, এবং সেটা এই উপনিবেশ উত্তর
যে মেকলে মিনিটসের কথা বিশ্ব মজুমদার একটু আগে বললেন, এই মেকলে মিনিটস 1835 সালে ঠিকই মেকলে তৈরি করেছিলেন, এবং মেকলে সেই সময় টমাস ব্যাবিংটন মেকলে, পুরো নামটা যদি আমি খুব ভুল আমার স্মৃতি কাজ না করে থাকি, টমাস ব্যাবিংটন মেকলে, তিনি কিন্তু একেবারেই কোনো যাকে বলে ব্যুরোক্র্যাট ছিলেন না, ব্যবসায়ী ছিলেন না। মানে আজকের দিনের ভাষায় বলতে গেলে মেকলে ছিলেন একজন পাবলিক ইন্টেলেকচুয়াল। মেকলে এসেছিলেন যে ইংরেজিটা শেখানো উচিত কি উচিত নয় সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে, আমরা জানি তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে বণিকের মানদণ্ড তখনও কাজ করছে, সরবরি তখনও পোহায়নি, রাজদণ্ড তখন আসেনি। আরো 30 বছর পরে লর্ড ক্যানিং এর আমলে ওই বণিকের মানদণ্ড সরে রাজদণ্ডের আবির্ভাব হবে। মেকলে একটা অসাধারণ যুক্তি দিয়েছিলেন, যে কথা বিশ্ব আমাদের মনে করিয়ে দিয়েছেন, যে কেন আমরা ভারতীয়দের ইংরেজি শেখাবো। ঠিক যুক্তি দিয়েছেন শুধুমাত্র করণিক তৈরি করার জন্য। হ্যাঁ, এটাও ঠিক। অর্থাৎ মোদ্দা কথা, আমি আমার প্রশাসন চালাবো, ওরা নিগার, ওরা কৃষ্ণাঙ্গ, ওরা আমাদের ভাষা জানে না, তাহলে আমাকে যদি পুরো উপনিবেশ চালাতে হয়, এখানে যদি আমাকে ঠিকঠাক করে জাঁকিয়ে বসতে হয়, আমাকে যদি ডিএম অফিস খুলতে হয়, আমাকে যদি এসপি অফিস খুলতে হয়, আমাকে যদি গ্রামে গঞ্জে ছোট ছোট অফিস খুলতে হয়, তখন তো আমাকে লোকাল সাহায্য লাগবে। এখন ভারতীয়রা যদি ইংরেজি না জানে, তাহলে আমি এদের শেখাবো কি করে? মেকলে যে যুক্তিটা দিয়েছিলেন সেটা অসাধারণ। মেকলে টমাস কার্লাইলকে কোট করেন। টমাস কার্লাইল আপনারা হয়তো অনেকে জানেন, প্রখ্যাত ইংরেজ দার্শনিক। কার্লাইলকে তিনি কোন জায়গাটা কোট করেন? তিনি কার্লাইল বলেছিলেন যে একটা তলোয়ারের থেকে শেক্সপিয়ার আমাদের কাছে বেশি দামি। একটা তলোয়ারের থেকে একজন শেক্সপিয়ার আমাদের কাছে বেশি দামি। কেন এটা বলেছিলেন? মেকলে সেটা ব্যাখ্যা করেছেন। বলেছেন, দেখুন, আমরা যে আজকে এই ভারতীয়দের মাথার উপর বসে আছি, আজ হোক বা কাল হোক আমাদের চলে যেতে হবে। উপনিবেশ কখনো বেশি দিন থাকে না। আপনারা 1835 সালে মেকলে মিনিটস পড়ে দেখুন, মেকলে কথা বলছেন, আমরা চলে যাব, কিন্তু আমরা যদি এদের ইংরেজি শিখিয়ে যাই, তাহলে দু ধরনের ভারতীয় তৈরি হবে। একদল ইংরেজি জানে, আরেক দল ইংরেজি জানে না। যারা জানলো, যারা শিখলো, তারা যারা জানে না, তখন তারা তাদের ঘৃণা করতে শিখবে, তাচ্ছিল্য করতে শিখবে। তখন আমরা যখন চলে যাব, কিন্তু ওদের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকব। এইভাবে আমাদের সাম্রাজ্য, দ্য মাইন্ড অফ কলোনি, ওদের মধ্যে দিয়ে আমরা বাঁচিয়ে রাখতে পারব। ভেবে দেখুন কত বড় দূরদর্শী লোক। এরপর মেকলের প্রায় প্রত্যেকটা কথা সত্যি বলে প্রমাণিত হয়েছে। সত্যিই আমরা দেখলাম যারা ইংরেজি জানলো এবং পরবর্তী যারা ইংরেজি জানলো না। আমার মনে পড়ছে 1967 সালে দুন স্কুলে, আমাদের স্কুলে গিয়েছিলেন তৎকালীন দেশের অর্থমন্ত্রী মোরারজি দেশাই। তিনি বক্তৃতা দিতে গিয়ে উঠে গিয়ে বলেছিলেন যে আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে এই ডুন স্কুল, এই ছোটবেলা থেকে তৈরি হওয়া ডুন স্কুল, যেখানে একদম আমলারা তৈরি হয় দেশের, এই ডুন স্কুলটা আমি তুলে দিতাম। এরা কেউ, আমি যখন নমস্তে বলছি, কেউ আমাকে পাল্টা নমস্তে করছে না, হ্যালো স্যার বলে হ্যান্ডশেক করছে। তারপর মোরারজি দেশাই বলছেন যে আমি যতবার তাদের সঙ্গে হিন্দিতে কথা বলতে যাচ্ছি বা দেশজ ভাষায় কথা বলতে যাচ্ছি, ওরা কখনো দেশজ ভাষায় কথা বলছে না, ওই ইংরেজিতে কথা বলে মনে করিয়ে দিচ্ছে যে আমি ভারতীয়। অথচ আপনারা জানেন যে গ্লোবাল সিনারিও সম্পূর্ণ তার 15-20 বছরের মধ্যে 1991 সালে যখন নরসিমহা রাও তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রী মনমোহন সিং মাননীয় তৎকালীন অর্থমন্ত্রী এই যে বিনিয়ন্ত্রণ ঘটালেন, লাইসেন্স রাজের অবসান ঘটালেন, তখন মূল কথাটা কি হলো যে মধ্যবিত্ত অত্যন্ত পাওয়ারফুল হয়ে উঠল। একটা অদ্ভুত নতুন মিডিল ক্লাসের জন্ম হলো, যে মিডিল ক্লাস 91 সালের আগে ভারতীয়রা মধ্যবিত্ত বলতে যা বোঝে, 91 সালের পরে মধ্যবিত্তের চেহারা পাল্টে গেল।
সংজ্ঞা পাল্টে গেল, বিনোদন পাল্টে গেল, এবং বিদেশিরা গবেষণা করে বলল যে 70 লক্ষ থেকে শুরু করে প্রায় 30 কোটি ভারতীয়, এটা এমন একটা বাজার, এই বাজার প্রায় 70 লক্ষ থেকে 30 কোটি ভারতীয় এখন ইংরেজি বলতে, লিখতে এবং পড়তে সক্ষম। এই বাজার আমাদের ধরতে হবে। আজকে আমি যখন একটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে একটা বক্তৃতা দিচ্ছি একটা সর্বভারতীয় চ্যানেলে, যেখানে ফিলান্থ্রপি এবং পুঁজি, মিস্টার যাদব যে সরকারি হসপিটালের কথা আমাদের মনে করিয়েছেন, তারা এখানে বিজ্ঞাপনের বিরতিতে কোনো বিজ্ঞাপন দেবেন না। আর যেখান থেকে বলছেন যে ভুল চিকিৎসক বেরোচ্ছেন, তারা হয়তো বিজ্ঞাপন দেবেন। তাহলে আজকে যখন আমরা ফিলান্থ্রপি করছি, আমি আজকে নানা রকমের দুস্থ চেহারাও এই ঝাঁ চকচকে 5 তারা হোটেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি এই চ্যানেল একদম আমার মুখ্যমন্ত্রীর যেটা নিয়ম, অর্থাৎ প্রত্যন্ত জায়গায় যাও, প্রান্তিক জায়গায় যাও, উন্নয়ন মানে কেবলমাত্র সব রক্ত মুখে, নগরে নয়, সব জায়গায় ছড়িয়ে দাও, প্রান্তিক স্তরে যাও। সেই জায়গা থেকেও এই মানুষদের আমি দেখতে পাচ্ছি, এবং আমি আশা করব আজকের এই অনুষ্ঠান ক্রমশ এমন একটা দিকে যাবে যখন লক্ষ্মী সঙ্গে সরস্বতীর, অর্থাৎ সরস্বতীর হাঁসের সঙ্গে লক্ষ্মীর পেঁচার কোনো ঠক্কর লাগবে না, বরং দুজনকে একসঙ্গে গলা জড়িয়ে ধরে বলবে যে আসুন আজ থেকে আমরা এই দুয়ের মধ্যে বনাম আর তৈরি করব না, তৈরি করব লক্ষ্মী এবং সরস্বতী। তখন মিস্টার যাদব যা বলতে চাইলেন, বিশ্ব মজুমদার যা বললেন, এই বিজ্ঞাপন এবং বিজ্ঞাপনের বিরতি এবং আমরা এবং নির্ধারিত বিরতি এবং অ্যাঙ্কার যেমন বলেন, আমরা সেইভাবে বলতে পারবো। ফিরে আসছে একটু বাদেই নির্ধারিত বিরতির পর। সবাইকে নমস্কার, ধন্যবাদ।